অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইলো আমি তার ছোট বোনের বিয়েতে কী উপহার দিব, তখন আমি বললাম, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে দিও। আমার স্ত্রী কিছুটা রেগে বলল, কিছু একটা কিনে দেবো মানে? তুমি জানো দুলাভাই আমার বোনকে কী উপহার দিচ্ছে? 1,20,000 টাকা দিয়ে সোনার কণ্ঠহার। আমি বললাম, তাহলে এখন আমার কি দিতে হবে? আমার স্ত্রী হেসে বলল, আমি আমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দেব। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, এত টাকা? আমার স্ত্রী মুখটা মলিন করে বলল, দুলাভাই যদি 2য় শ্রেণীর কর্মকর্তা হয় এত টাকা দিয়ে উপহার দিতে পারে, তাহলে তুমি 1ম শ্রেণীর কর্মকর্তা হয় কেন পারবে না? এখন তুমি যদি দুলাভাইয়ের চেয়ে কম দামের উপহার দাও, তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসার পর তোমার টাকা দিচ্ছি। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই। আমি এই প্রজেক্টে সাইন কিভাবে করি বলেন তো? রায়হান সাহেব মুচকি হেসে বলল, স্যার একটু দেখেন না, আপনি এত বড় অফিসার, কিছু তো ফাঁক ফোকর আছে সাইনটা করে দেওয়ার জন্য। একটা কলমের খোসার বিনিময়ে আপনিও না হয় 1,03,000 টাকা পেয়ে গেলেন। কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের উপর রাখলেন। আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে ঘুষ অফার করছেন? রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি হেসে বলল, না না স্যার, একদম না। টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ড গিয়ে 3 দিনের একটা ট্যুর দিয়ে আসবেন। আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি হেসে বললাম, আপনি তো দেখছি পাকা খেলোয়াড়। ঠিক আছে, আমি ফাঁক ফোকর খুঁজে কাল সাইন করে দিব। রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, শালিকাকে সীতাহার কিনে দেওয়া টাকার ব্যবস্থাটা হয়ে গেল। এমন সময় হাবিব সাহেব নামের একজন কলিগ আমার রুমে আসলো। সে যখন বলল সে চাকরি থেকে রিজাইন নিতে চায়, তখন আমি খুব অবাক হয়ে ওনাকে বললাম, তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছো? তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করছে? হাবিব মুচকি হেসে বলল, স্যার, এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় পড়ে মরে থাকতে হবে। আমি অসৎ হতে পারবো না, আর রাস্তায় মরে পড়ে থাকতে চাই না, তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে আমি কিছুটা খোঁচা দিয়ে হাবিবকে বললাম, আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান। সেই আপনি কবে থেকে সৎ হলেন? হাবিব আবারও মুচকি হেসে বলল, যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরাও ভোগ করছে। আমি প্রথম যেদিন 10,000 টাকা ঘুষ খাই, সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে। দ্বিতীয়বার যখন 50,000 টাকার ঘুষ খাই, তখন কয়েকদিনের মাথায় আমার স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে। আর তৃতীয়বার যখন 1,00,000 টাকা ঘুষ খাই, তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে। তারপরই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। চলে যাওয়ার আগ মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি অবৈধভাবে যদি 5 টাকা ইনকাম করেন, উপরওয়ালা আপনার থেকে বৈধভাবে 20 টাকা কীভাবে যে কেড়ে নেবে আপনি বুঝতেই পারবেন না। হাবিব চলে গেলে আমি ওর কথাগুলো একটু চিন্তা করলাম। বাসায় আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইলো, আমি তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম, এইখানে 45,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিবে, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল দিবে, বাজার খরচের টাকা আলাদা করে রাখবে, হাত খরচের টাকা আলাদা করে রাখবে, আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে। সব কিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে, সেই টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেবে। আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল, সব কিছুর পর তো হাতে 2,000 টাকাও থাকবে না, আমি 2,000 টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিব? আমি রাগী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, সংসারের সব খরচ চালানোর পর আমার স্বামীর হাতে 2,000 টাকা থাকে, তা তুমি কোন সাহসে বলো তোমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে? বউ তখন কাঁদতে কাঁদতে বলল, বাপের বাড়ি মুখ দেখাবো কি করে? আমি আরও রেগে বললাম, মুখ দেখাতে না পারলে বোরকা পরে বসে থাকো। এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও, তা না হলে কান গরম করে ফেলবো। বউ কান্না করতে করতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কাল রায়হান সাহেব আসলে উনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দিতে হবে।